সিঁড়ির ধাপগুলো খুব বেশি চওড়া নয়, তার উপর একটু নিচে নামতেই ক্রমশ যেন নিকষ কালো অন্ধকার গ্রাস করে নিচ্ছিল আমাদের। খুব সাবধানে মোবাইলের টর্চ জেলে আমরা নিচে নামছিলাম একের পর এক। গা ছমছম করছে, প্রতিটা মুহূর্তেই যেন কি এক অজানা আতঙ্কের সম্ভাবনা। বহু বছর ধরে বদ্ধ এই গুহার ভেতরের বাতাসে যেন দম আটকে আসছে। প্রায় 40 ধাপ মতো নামার পর হঠাৎ একটা অদ্ভুত গন্ধ নাকে আসতে আমরা সবাই থমকে দাঁড়িয়ে পড়লাম। পোড়া তেল, ধূপ, ধুনো সব মেশানো একটা অনেক পুরনো গন্ধ যেন দমকা হাওয়ার মতো নাকে এসে লাগলো। মেজার আগেই থমকে দাঁড়িয়েছেন, তার দেখা দেখি আমরাও। এবার মোবাইল তুলে ধরে চারপাশটা দেখলাম। আমরা সিঁড়ি পথের শেষে এসে দাঁড়িয়েছি। সামনে একটা বড় দালানের মতো বেশ প্রশস্ত জায়গা, পুরোটাই পাথর দিয়ে তৈরি। দালানটা আমাদের উল্টো দিকে লম্বা হয়ে চলে গেছে। মোবাইলের টর্চের আলো তার শেষ দিক পর্যন্ত পৌঁছচ্ছে না। এই সংকীর্ণ গুহা মুখের ভেতর এতখানি চওড়া একটা জায়গা দেখে আমরা রীতিমতো অবাক। কিন্তু ততক্ষণে একটা জিনিস আমরা সবাই লক্ষ্য করেছি। দালান মতো জায়গাটার দুধারে দেওয়ালের গায়ে খাঁজ কেটে তৈরি করা কুলুঙ্গি। সেগুলো প্রায় 4 হাত অন্তর অন্তর পর পর চলে গেছে দালান বরাবর। আর প্রতি কুলুঙ্গিতেই একটা করে পাথরের প্রদীপ। ওই প্রদীপগুলো একসময় নিশ্চয়ই জ্বালিয়ে রাখা হতো সব সময়ের জন্য, যাতে মন্দিরের দর্শনার্থীদের যাতায়াতে কোনো অসুবিধা না হয়। তার মানে আমাদের অনুমান সঠিক, এটাই সেই হারিয়ে যাওয়া মন্দিরের প্রবেশ পথ, এবং মন্দিরটা আর খুব বেশি দূরেও নেই। সুজয়বাবুর থেকে এ বিষয়ে আরো নিশ্চিত খবর পাওয়ার কথা, কিন্তু উনি হঠাৎ একদমই নিশ্চুপ হয়ে গেছেন। বোধহয় তার ছোটবেলার স্মৃতির সঙ্গে বর্তমানটাকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু ঠিকমতো মেলাতে পারছেন না। আমরা দেওয়ালের কাছে গিয়ে কুলুঙ্গির প্রদীপগুলো দেখলাম। সলতে আছে যদিও, কিন্তু শুকনো খটখটে। খুব স্বাভাবিক, এত বছর পরেও কি প্রদীপে তেল থাকবে? সলতেগুলো আঙুল দিয়ে নাড়াচাড়া করতেই ঝুরঝুর করে গুঁড়ো হয়ে যেতে লাগলো। অগত্যা প্রদীপের জায়গাতে প্রদীপ রেখে দিয়ে আমরা দালানের অপর দিকে হাঁটা দিলাম। 4 জনের হাতেই মোবাইল থেকে আলো বেরোচ্ছে, যেন এগুলোই আধুনিক মশাল। গভীর অন্ধকার কোনো অমাবস্যার রাতে প্রাচীনকালের দস্যু দলের মতো আমরা নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছি কোনো গোপন অভিসন্ধি নিয়ে। সবাই চুপচাপ, কেউ কোনো কথা বলছি না, শুধু খুব সাবধানে চারপাশ দেখতে দেখতে একটা একটা করে পা ফেলছি। এইভাবে মিনিট 5 বোধহয় হেঁটেছি। তারপরেই চোখে পড়ল একটা আবছা আলো, গুহার ভেতর দিক থেকে আসছে। অবাক হয়ে গেলাম, এই বদ্ধ গুহার ভেতরে কিসের আলো? যেন বেশ খানিকটা দূর থেকে আসছে আলোটা। বোঝবার জন্য মোবাইলগুলো তুলে ধরতেই চোখ পড়ে গেল দুপাশের দেওয়ালে। পাথরের দেওয়াল কুঁদে তৈরি হয়েছে নানা কারুকাজ। ভালো করে আলো ফেলে দেখি, আরে এ তো স্থাপত্য শৈলী। বিভিন্ন ধরনের মূর্তি আর নকশার কাজ এই গুহার ভেতরে। ঠিক সেই মুহূর্তে মেজর হঠাৎ কিসে যেন হোঁচট খেয়ে পড়তে পড়তেও সামলে নিলেন নিজেকে। চমকে উঠে তৎক্ষণাৎ আমরা আলো ফেলি পায়ের কাছে। একটা পাথরের চৌকাঠ। এতক্ষণ সমান রাস্তা ধরে আমরা হাঁটছিলাম, কোথাও কোনো উঁচু নিচু ছিল না, কিন্তু এখানে হঠাৎ 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা চৌকাঠ গোটা রাস্তা জুড়ে। এমনকি সেই বরাবর দেওয়ালের দুপাশে আর মাথার ওপরেও সমান সাইজের লম্বা টানা চৌকাঠ, ঠিক যেন একটা দরজার খোলা ফ্রেম, যাতে কোনো পাল্লা নেই। ব্যাপারটা কি? পথের মধ্যে হঠাৎ এরকম একটা জিনিস থাকার মানে কি? অবাক হয়ে এসব কথা ভাবছি, এমন সময় এতক্ষণের নিস্তব্ধতা ভেঙে মেজর কথা বলে উঠলেন। চারিদিকে চাপা এই গুহার ভেতরে যেন গম গম করে বেজে উঠল তার গলা। নাও দ্য সার্চিং ইজ ওভার। এই হলো সেই হারিয়ে যাওয়া মন্দির, আর এটা হলো সেই মন্দিরের দরজা। মেজরের কথা শুনে চমকে উঠি। পুরো ছবিটা এবার যেন চোখের নিমেষে পরিষ্কার হয়ে যায় আমাদের কাছে। দেওয়ালের গায়ে অলঙ্করণ, দরজার মতো ফ্রেম, তার মানে আমরা পৌঁছে গেছি মন্দিরের দোরগোড়ায়। অর্থাৎ এই গুহার ভেতরে আলাদা করে কোনো মন্দির নেই। গুহাটাকেই কুঁদে কুঁদে মন্দিরের রূপ দেওয়া হয়েছে, এবং ওই মন্দিরই হলো গুহার শেষ প্রান্ত, যার পরে আর যাবার কোনো জায়গা নেই।
চমকপ্রদ, অভাবনীয়। এই পরিকল্পনার আবিষ্কর্তাকে মনে মনে স্যালিউট করি, আর সবাই আবার অতি উৎসাহী হয়ে উঠি। যে মন্দিরের খোঁজে আমাদের এতক্ষণের এত পরিশ্রম, নিশ্চিতভাবে তার সন্ধান পেয়ে যেতেই আমাদের প্রাণশক্তি নতুন উদ্যমে ফিরে আসে। আবার দ্রুত পায়ে আমরা এগিয়ে যাই আরো ভেতরের দিকে। এখানেও দেওয়ালের গায়ে গায়ে বিভিন্ন অলঙ্করণ, খোদাই করা নানা ধরনের ছবি, দেবদেবী, পশু পাখি, মানুষ। আবছা আলোয় যদিও ঠিকমতো বোঝা যাচ্ছে না, কিন্তু সেগুলো যে নিপুণ হাতের শিল্প তার আভাস পাওয়া যাচ্ছে। সুজয়বাবুর প্রপিতামহ সূর্যপ্রতাপের রুচিবোধ যে খুব উন্নত ছিল সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। মুগ্ধ চোখে এগুলো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু সামান্য এগোনোর পরেই আবার আমাদের থমকে দাঁড়িয়ে পড়তে হলো। মোবাইলের সামান্য আলোতেই যা দেখা গেল তাতে বিস্ময় হতবাক হওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। আমাদের সামনের পথ রুদ্ধ করে দাঁড়িয়ে আছে এক অপরূপ শ্বেত পাথরের মন্দির। সামনে 1 ফুট উঁচু একটা ছোট দালান, কয়েকটা স্তম্ভ দিয়ে ঘেরা। তারপর দুদিকে টানা দেওয়ালের ঠিক মাঝখানে একটা দরজা, যার ভেতরে রহস্যময় অন্ধকার জমাট বেঁধে আছে। মন্দিরের মাথার ওপর কারুকার্য করা খিলান, 4 কোণা উঁচু, তার শিখর উঠে গেছে সোজা ওপরের দিকে। আর সেই শিখরের মাথার কাছে গুহার ছাদ খানিকটা ভেঙে গিয়ে সৃষ্টি হয়েছে একটা বড়সড় গর্ত, যেখান দিয়ে মুক্ত পৃথিবীর আলো ঢুকে পড়েছে এই অন্ধকার গুহার ভেতরে। সেই আলো আঁধারিতে মন্দিরটা যেন এক মায়াময় স্বপ্ন জগতের সৃষ্টি করেছে। এই দৃশ্য দেখে আমরা সবাই চুপ। শুধু সুজয়বাবু চেঁচিয়ে বলে উঠলেন, ওয়ান্ডারফুল! এই তো সেই মন্দির, কিন্তু এত সুন্দর ছিল সেটা। মেজর বললেন, কেন সুজয়, তোমার কি কোনো সন্দেহ হচ্ছে? না মেজর, কিন্তু ছোটবেলায় মন্দিরে এলেই গা ছমছম করত, তাই শুধু ভয়ের স্মৃতিটাই জেগে আছে। মন্দিরটা যে আসলে এত সুন্দর তা জানতেই পারিনি কখনো। মেজর ঘুরে অরিন্দমের দিকে তাকিয়ে বললেন, মাই ডিয়ার ব্রাদার, একটা জিনিস লক্ষ্য করেছ তো? অরিন্দম বলল, কি মেজর? গুহার ছাদটা ভেঙে গিয়ে আলো দেখা যাচ্ছে, তার বাইরে থেকে দেখলে নিশ্চয়ই মন্দিরের চূড়াটা দেখা যায়, যেটা আমরা দেখতে পেয়েছিলাম টিলার পেছনে খালের ওপার থেকে। উত্তেজিতভাবে অরিন্দম বলল, ইয়েস বস, ভাঙাচোরা মাটির ফাঁক দিয়ে চূড়ার একটা পাশ শুধু দেখা যাচ্ছিল, তাই ওই সাদা রঙের একটা অজানা বস্তু ছাড়া আর কিছু বোঝা যায়নি। মেজর বললেন, ঠিক তাই, কিন্তু সঠিক কিছু না বুঝলেও অজান্তেই তুমি এই মন্দিরের কথাটাই বলে ফেলেছিলে, আর তা থেকেই সম্ভাবনাটা আমার মাথাতেও খেলা করে যায়। কারণ ভূমিকম্পে গুহামুখটা হারিয়ে যাওয়ার ফলে মন্দিরও অদৃশ্য, ফলে এদিকে আর কারুর আসার দরকার পড়ে না। বিশেষ করে খালের ওপারে তো কারুর যাতায়াতই নেই, কাজেই ওখান থেকে আমরা যেটা দেখেছি তা এর আগে আর কারুরই চোখে পড়েনি। মাথা নেড়ে সবাই সায় দিই মেজরের কথায়। আমি যদিও টিলার পেছন থেকে খালি চোখে কিছুই দেখতে পাইনি, কিন্তু ব্যাপারটা আন্দাজ করতে অসুবিধা হচ্ছিল না। সেই সঙ্গে আর একটা কথাও বুঝলাম, গুহার ভেতর দূর থেকে এই আলোটাকেই আবছাভাবে দেখে আমরা কি জানি কিসের আলো ভেবে শঙ্কিত হয়েছিলাম। এবার আমরা একের পর এক উঠে যাই দালানে। সুজয়বাবু এখন ফুল ফর্মে। সবচেয়ে আগে তিনি লাফিয়ে উঠে পড়লেন, পেছন পেছন আমরা। দালানটা ফাঁকাই, শুধু বাঁ দিকের কোণে একটা দামামার মতো বাদ্যযন্ত্র, আর তার পাশে একটা বড় পাথরের পাত্র। দালানের ঠিক মাঝখানে ভারী পাথরের দরজাটা, কিন্তু পাল্লা দুটো খোলা। আমরা একে একে সেই দরজা দিয়ে ভেতরে ঢুকি, আর ঢুকেই অবাক হয়ে যাই। কি বিশাল এই ঘরের আকৃতি, অন্তত 20 ফুট বাই 20 ফুট। বাইরে থেকে একদমই বোঝা সম্ভব নয় ঘরের এই আয়তন। মাথার ওপরের ছাদটা আরো উঁচু, কমসে কম 30 ফুট। চারিদিকের দেওয়াল থেকে ক্রমশ গোল হয়ে ছাদটা উঠে গেছে ওপরের দিকে। ঘরে ঢুকলেই যা সবার আগে দৃষ্টি কেড়ে নেয় তা হলো পেছন দিকের দেওয়াল ঘেঁষে হাঁটু সমান উঁচু বেদির ওপর দাঁড়িয়ে থাকা ঘোর কালো পাথরের তৈরি নটরাজের মূর্তি। এই অন্ধকারেও যেন তার পা থেকে আলো ঠিকরে পড়ছে, তার নাচের ছন্দে যেন বিশ্ব প্রকৃতিকে লণ্ডভণ্ড করে দেওয়ার একটা ভৈরব ছন্দ। প্রায় 6 থেকে 7 ফুট উঁচু সেই মূর্তির দিকে বিভোর হয়ে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ বুঝতে পারলাম, এই মূর্তি আমার চেনা, খুবই চেনা। জমিদার মানিক্য প্রতাপ সিংহ রায়ের ঘরে দেখা সেই ছোট্ট নটরাজেরই অবিকল প্রতিরূপ এই মন্দিরের দেবতা।
শুধু আকারে তার থেকে অনেক অনেক গুণ বড়। ঘরে আরো কয়েকটা জিনিস ছিল, যেমন কোণের একটা দেওয়াল আলমারিতে পুজোর বাসন কোসন, একটা তাকে কিছু কাপড় চোপড়, আসন, ঘণ্টা ইত্যাদি। দেওয়ালের কুলুঙ্গিতে সেই পাথরের প্রদীপ রাখা, আর মূর্তির সামনে মেঝেতে সাজানো পুজোর উপাচার, ধূপদানি, পিতলের প্রদীপ, প্রসাদের থালাবাটি সব নিয়ম মতো রাখা আছে, যেন সবে মাত্র পুজো শেষ করে পুজোরই উঠে গেছেন। অর্থাৎ আচম্বিতে সেই ভূমিকম্প ঘটার আগে পর্যন্ত নিয়ম মতোই সব চলছিল। তারপর শুধু প্রকৃতির এক নিমেষের খেলায় সব কিছু ওলটপালট, যেন নটরাজের তাণ্ডব নৃত্য। মনটা ভার হয়ে গেল। আমার করারও আর কিছু ছিল না, তাই চারিদিকে একবার নজর বুলিয়ে বাইরে বেরিয়ে এলাম। অরিন্দম মন্দিরের বাইরে ভেতরে ঘুরে ঘুরে ফ্ল্যাশ জেলে ফটো তুলতে শুরু করেছে, আর মেজর মোবাইল টর্চেই যতটা সম্ভব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিচ্ছেন ঘরের ভেতরটা। বাইরে এসে দেখি সুজয়বাবু দালান থেকে নেমে মন্দিরের দিকে এক দৃষ্টে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। আমি কিছু না বলে চুপটি করে তার পাশে গিয়ে দাঁড়ালাম। একটু পরেই মেজর আর অরিন্দম একসঙ্গে মন্দির থেকে বেরিয়ে গিয়ে এলেন আমাদের কাছে। আমি জিজ্ঞাসু চোখে মেজরের দিকে তাকাতেই মেজর গম্ভীর মুখে বললেন, চলো এবার ফেরা যাক, এখানে আর কিছু দেখার নেই। শিউটিলা থেকে ফেরার সময় দু এক ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছিল। আমরা ফিরে আসার পর শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি, সেই সঙ্গে ঠান্ডা হাওয়া। পুরো পরিবেশটাই বদলে গেল এক নিমেষে। আর এই রকম পরিবেশে মধ্যাহ্ন ভোজনটাও হলো জব্বর। চনমনে খিদের মুখে আলু পোস্ত আর চিকেন কারি দিয়ে গরম ভাত, চালতার চাটনি, ওহ সে যে কি অমৃত! কিন্তু এই অমৃতও যেন মন দিয়ে উপভোগ করতে পারছিলাম না। রহস্য সমাধানের খুব কাছে পৌঁছে গেছি, তাই কৌতূহল আর উদ্বেগ সমানভাবে কাজ করে চলেছে মনের মধ্যে। মেজরের মধ্যে কিন্তু এসবের কোনো প্রতিক্রিয়াই যেন নেই। সকালে মন্দিরটা খুঁজে পাওয়ার পর থেকেই মেজর কেমন নিশ্চুপ হয়ে গেছেন, অথচ তার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে চিন্তার তোলপাড় চলছে তার মনের মধ্যে। সুজয়বাবু আমাদের সঙ্গেই লাঞ্চ করলেন আজকে। সেটা যে শুধুই সৌজন্যবশত তা নয়, আসলে মেজরের হাবভাবে উনিও যেন কিভাবে বুঝে ফেলেছেন যে রহস্য সমাধানের বেশ কিছুটা কাছে এসে পড়েছি আমরা। তাই এখন আর উনি পারতপক্ষে আমাদের সঙ্গ ছাড়তে চাইছেন না। তাই খাওয়া দাওয়ার পর আমরা যখন সবাই মিলে বারান্দায় এসে জাঁকিয়ে বসলাম, তখন সুজয়বাবুও এসে বসলেন একটা চেয়ারে। তারও অবস্থা আমাদের দু বন্ধুর মতোই, কৌতূহলে জর্জর। বৃষ্টি এখনো ঝিরঝির করে পড়েই চলেছে, তাতে গাছের পাতাগুলো ধুয়ে গিয়ে বিভিন্ন রকমের সবুজ রঙের বাহার যেন আরো খোলতাই হয়েছে। কিন্তু সেসব দেখার মতো মনের অবস্থা এখন আমাদের নয়। এই মুহূর্তে আমাদের মনে একটাই প্রশ্ন, মেজর কি ভাবছেন? মন্দির আবিষ্কারের পর রহস্যের জট খুলতে কতটা সফল হলেন তিনি? এক মনে ধীরে সুস্থে তার পাইপে তামাক ভরছিলেন মেজর। এবার সেটা ধরিয়ে নিয়ে সবার দিকে একবার দৃষ্টি বুলিয়ে নিলেন, তারপর বলতে শুরু করলেন, ইয়েস মাই ডিয়ার ব্রাদার্স, তোমরা যা ভাবছো তার কিছুটা সত্যি বটে। রহস্যের অনেকটাই এখন আমার কাছে পরিষ্কার, কিন্তু তবু আমি বলবো রহস্যের কিছুই এখনো পরিষ্কার নয়। আমরা অবাক, মেজরের মুখের দিকেই তাকিয়ে আছি। মেজর বললেন, কি হলো, আমার কথাটা হেঁয়ালির মতোই শোনাচ্ছে তাই না? তাহলে পরিষ্কার করেই বলি, দেখো আসলে এখনো গোটা রহস্যের মূল ব্যাপারটাই আমরা ধরতে পারিনি। সেটা কি? একটা তুলোট কাগজে লেখা হেঁয়ালির মতো ছড়া। রাজশেখর নামে এক বাইরের লোকের জমিদার বাড়িতে আগমন, তার রহস্যময় আচরণ এবং মৃত্যু, মাণিক্য প্রতাপের খাতায় আজব সব লেখা, এই সমস্ত কিছু মিলে একটা দিকেই আঙুল নির্দেশ করে যায়, সেটা হচ্ছে গুপ্তধন। কিন্তু সেটা কি আর সেটা কোথায়? প্রথম প্রশ্নের উত্তরে বলতে হয়, আমি গোড়া থেকেই নিঃসন্দেহ ছিলাম যে সেই গুপ্তধন হলো মুদ্রা, তবে তার পরিচয়টা জানা ছিল না। গতকাল রাত্রে মাণিক্য প্রতাপের খাতা থেকেই সে পরিচয় আমার জানা হয়ে গেছে। কিন্তু ওই দ্বিতীয় প্রশ্নের উত্তর এখনো আমার কাছে অধরা, কারণ এখনো পর্যন্ত এই গুপ্তধনের গুপ্তস্থানটির হদিশ আমরা পাইনি। এখন প্রশ্ন এই যে সেই সন্ধান কি রাজশেখর পেয়েছিল? প্রবল বিস্ময়ে সুজয়বাবু প্রায় চেঁচিয়ে ওঠেন,
কি বলছেন মেজর? রাজশেখর গুপ্তধনের সন্ধান পেয়েছিল? রাজশেখর? মেজর বললেন, না, আমি নিশ্চিত নই, কিন্তু সে কেন সিন্দুক থেকে ওই চিরকুট চুরি করেছিল, কেন কাউকে না জানিয়ে টিলার ওপরে উঠেছিল সন্ধ্যের অন্ধকারে, আর কেনই বা একটা শাবল লুকিয়ে রেখেছিল ঝোপের আড়ালে, তার মানে আগেই সে ওই গুহার সন্ধান পেয়ে গিয়েছিল আর গুহা মুখের পাথর সরিয়ে ভেতরে যাবে বলেই সে কাজটা করেছিল। কিন্তু গুহাটা তার লক্ষ্য কেন? তাহলে কি ওই গুহা বা মন্দিরে সেই গুপ্তধন আছে বলে সে নিশ্চিত হয়েছিল? যদি হয়, কিভাবে সে নিশ্চিত হলো? মেজর চুপ করেন। প্রশ্নগুলো আমাদের গভীরভাবে নাড়া দেয় এবং আমরা সেই নিয়েই ভাবতে থাকি। আবার মুখ খুললেন মেজর। এই প্রশ্নটা আমি নিজের মনেই বারবার করছি, আর কেন যেন আমারও মনে হচ্ছে যে রাজশেখরের অনুমান নির্ভুল। এই গুপ্তধন আর ওই শিউটিলার নটরাজ মন্দির, দুয়ের মধ্যে একটা চরম যোগসূত্র আছে। না হলে ওই চিরকুটে কদম গাছ আর নটরাজের উল্লেখ থাকবে কেন? কিন্তু কি সেই যোগসূত্র? এই জায়গাতেই আমার অঙ্ক মিলছে না, ব্রাদার। বলতে বলতে গভীর চিন্তায় ডুবে যান মেজর। আমি অধৈর্য স্বরে বলি, কিন্তু মেজর, ওই যে আপনি বললেন খাতা থেকে মুদ্রার পরিচয় আপনার জানা হয়ে গেছে, কি জেনেছেন মেজর? মেজর আমার কথা শুনে যেন একটু উৎসাহিত হলেন। মনে হলো মাথা থেকে চিন্তাটা আপাতত ঝেড়ে ফেলে দিয়ে নড়ে চড়ে বসলেন। তারপর বলতে শুরু করলেন, হ্যাঁ, মুদ্রা। গতকাল সুজয় যখন প্রথম চিরকুটটা আমার হাতে তুলে দেয়, তখন গোটা ছড়াটায় ওই মুদ্রা কথাটাই আমার দৃষ্টি আকর্ষণ করে সবচেয়ে বেশি। ছড়াটা বারবার পড়তে পড়তে আমি নিশ্চিত হয়ে যাই যে গোটা রহস্যটাই গুপ্তধন সংক্রান্ত, আর সেই গুপ্তধন হলো মুদ্রা বা কয়েন। এখন এরকম একটা প্রাচীন বংশে গুপ্তধনের গুজব, বিশেষত যে বংশে একটা ঐতিহাসিক যোগাযোগ রয়েছে, সেখানে ওই মুদ্রাটি কি? নিশ্চয়ই মোহর বা ওই জাতীয় কিছু। অবশেষে আমার এই বদ্ধমূল ধারণা সত্যি হলো মাণিক্য প্রতাপেরই খাতা থেকে। সেখানেই আমি জানতে পারলাম যে আমাদের লক্ষ্য এই গুপ্তধনটির নাম হলো নিসার। মানে ওই যে খাতায় লেখা ছিল নিসার সমান সমান অসার, সেই নিসারই হলো গুপ্তধন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, ইয়েস ব্রাদার, নিসার। ঘাড় নেড়ে মেজর বললেন, এই নিসার হলো একটি মুদ্রা যা মুঘল আমলে বেশ কয়েক পুরুষ ধরে প্রচলিত ছিল। যেমন ধরো মোহর কিংবা আশরফি, ঠিক তেমন এক ধরনের মুদ্রা হলো এই নিসার। তবে রূপোর নিসার সহজলভ্য হলেও সোনার নিসার ছিল দুর্লভ। এই রকমই কিছু নিসার বা নিসার পুরুষানুক্রমে হাত বদল হতে থাকে নবাবের পরিবারের মধ্যে। এইভাবে মালিকানা বদল হতে হতে এক সময় যখন মির্জাফরের জামাই মীর কাসিম এসে বসেন নবাবি মসনদে, সম্ভবত সেটা 1760 সাল, যথারীতি তার দখলেই এসে যায় এই দুর্লভ বস্তু। কিন্তু মাত্র 4 বছর রাজত্বের পর বক্সার যুদ্ধের শেষে পলাতক মীর কাসিমের সঙ্গে নিয়ে গেলেন এই নেসারগুলো। তারপর মেজরকে কথা শেষ করতে দিই না, উত্তেজনায় চেঁচিয়ে উঠি, হ্যাঁ বুঝেছি মেজর, বুঝেছি। এই নবাব মীর কাসিমের দিক থেকেই ওই নিসার এলো সুজয়বাবুর পূর্বপুরুষের হাতে, সেখান থেকে বাঁকুড়ার জমিদার বাড়িতে, আর তারপর জমিদার মাণিক্য প্রতাপ সিংহ রায়ের কারিকুরিতে সেটাই হয়ে উঠল গুপ্তধন, তাই না? মেজরের মুখে হাসি, চোখে একটা আলতো তারিফ করার ভঙ্গি দেখে বেশ একটা গর্ব অনুভব করি। সুজয়বাবু বলে ওঠেন, বাবা, আমাদেরই বংশের মধ্যে এত গল্প আর আমি জানি না। মেজর ঈষৎ বকুনি সুরে বলেন, তার জন্য একটু পড়াশুনো করতে হয় সুজয়। আমি কি এত কথা জানতাম? তোমার ঠাকুরদার ওই খাতা থেকেই তো জেনেছি, অথচ দেখো তোমার ঠাকুরদার খাতা আর তুমি সেটা পড়ে দেখোনি। সুজয়বাবু বিব্রত মুখে চুপ করে থাকেন। মেজর এবার খানিকটা সান্ত্বনার সুরে যোগ করেন, অবশ্য তোমার কোনো দোষ নেই সুজয়, তোমরা হলে জমিদার মানুষ, কত রকম ঝামেলা পোয়াতে হয়, সময় কোথায়? এবার লজ্জিত মুখেই সুজয়বাবু বলে ওঠেন, ছি ছি মেজর, ও সব বলে লজ্জা দেবেন না, জমিদার কোথায়,
বড়জোর এই ভূতপূর্ব জমিদার বলতে পারেন। মেজর হেসে ওঠেন, হা 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 হা, হ্যাঁ তা যা বলেছ, ভূতপূর্ব। কথাটা উচ্চারণ করেই মেজর আচমকা থেমে যান। ওর ভুরু কুঁচকে গেছে, মুখের পেশিগুলো দৃঢ়, যেন আচমকা বিদ্যুতের শক খেয়েছেন তিনি। জিজ্ঞেস করি, কি হলো মেজর? মেজর আক্ষেপের ভঙ্গিতে মাথা নাড়তে নাড়তে বললেন, ছি 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 ছি, এই সহজ কথাটা মাথায় আসতে 2 দিন সময় লেগে গেল। ছি। কোন কথাটা মেজর? আরে ভূতপূর্ব। আমরা ভাবছিলাম ভূত মানে অশরীরী, কিন্তু ভূত মানে তো পূর্ব অথবা অতীত হয়। সেই হিসেবে ভূতে ভূতেই চলে মানে তো অতি সহজ, পূর্ব দিকে চলতে হবে। আর সেটা কখন? সেটাও ভূতে, অর্থাৎ পূর্বে বা আগে। সবটা মিলিয়ে কি দাঁড়ায়? আগে তোমায় পূর্ব দিকে যেতে হবে, আর পূর্ব দিকে গেলে কি পাবে? শিউটিলা, যেখানে 1 পা গাছে দিব্যি নাচে গিরিশ, অর্থাৎ একটি কদম গাছের নিচে নটরাজ মন্দির। সিম্পল। আমরা রুদ্ধবাক। অতি সাধারণ কথার মধ্যে দিয়ে এমন সমাধান বেরিয়ে আসবে, এ তো আমরা ভাবতেই পারিনি। এদিকে মেজর তখনও আপন মনেই যেন বলে চলেছেন, তার মানে আর 2টো লাইন বাকি রইল। 2টো লাইন, মাপের ব্যাপারটা আর জননীর কোল। কিন্তু এই জননীটিকে, শিউটিলার সঙ্গে তার সম্পর্কই বা কি? না, ভাবতে হবে, ভাবতে হবে। কথাগুলো বলতে বলতেই মেজরের মধ্যে দ্রুত পরিবর্তন ঘটছে লক্ষ্য করি। হঠাৎ যেন একটা তৎপরতা দেখা যাচ্ছে ওর শারীরিক ভঙ্গিতে। সেটা আরো স্পষ্ট হয়ে উঠল তার পরবর্তী কথায়। মাথাটা দ্রুত একবার ঝাঁকিয়ে মেজর বলে উঠলেন, ওয়েল ব্রাদার, তোমরা গল্প করো, আমার একটু মানসিক রিচার্জের প্রয়োজন। আকাশ, তোমার ল্যাপটপ আর ডাঙ্গলটা নিয়ে আমার ঘরে একটু দিয়ে যাও তো, দরকার আছে। আর হ্যাঁ সুজয়। মেজর চলে যেতে গিয়ে সুজয়বাবুর দিকে ঘুরলেন। ডিকশনারিটা তুমি তো এনেই দিয়েছো, আর একটা কাজ তোমায় করতে হবে। সময় করে একবার গণেশকে আমার কাছে পাঠিও, ওর সঙ্গে কিছু কথা বলা দরকার। সুজয়বাবু চলে যাওয়ার পর সোজা ঘরে ঢুকেই বিছানায় শুয়েছিলাম। বাদলা আবহাওয়ায় ঘুমটা এসে গিয়েছিল খুব সহজেই, কিন্তু সেই চটকা ভেঙে গেল মেজরের হাঁক ডাকে। ধর্মর করে উঠে বসে দেখি মেজর আমার কাঁধে ঝাঁকুনি দিচ্ছেন আর ডাকছেন, ওঠো ব্রাদার, ওঠো, চটপট ওঠো, আর সময় নেই, অরিন্দমকে তোলো। ঘোর কাটতে কিছুটা সময় লাগলো। ততক্ষণে মেজরের ধাক্কায় অরিন্দমেরও ঘুম ভেঙে গেছে এবং উঠে বসে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আমি জিজ্ঞেস করি, কি হয়েছে মেজর, আপনাকে এত উত্তেজিত দেখাচ্ছে কেন? মেজর আমার প্রশ্নের জবাব না দিয়ে ব্যস্ত ভঙ্গিতে অরিন্দমকে জিজ্ঞেস করলেন, অরিন্দম, তোমার ক্যামেরাটা কোথায়? ক্যামেরাটা বার করো তো শিগগির। ক্যামেরাটা অরিন্দমের ব্যাকপ্যাকের ভেতর। সেটা বার করারও যেন তর সয় না মেজরের। তার আগেই মেজর অস্থির, কি হলো, আরে চটপট করো। আমরা দুজনেই বেশ হতভম্ব। তারই মধ্যে অরিন্দম তড়িঘড়ি করে ক্যামেরা বার করতেই মেজর বললেন, এবার বলো, সকালে মন্দিরের ভেতর নটরাজ মূর্তির ছবি তুলেছিলে তো? অরিন্দম অবাক গলায় জবাব দেয়, হ্যাঁ সে তো তুলেইছি। দেখি সেই ছবিটা বার করতো, কুইক। অরিন্দম ডিসপ্লেতে খুঁজে খুঁজে সেই নটরাজ মূর্তির ছবিটা বার করে ক্যামেরাটা মেজরের হাতে দেয়। মেজর এবার খাটে বসে সেই ছবিটা এক মনে দেখতে থাকেন। 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট। জুম করে করে মূর্তির বিভিন্ন অংশ মেজর দেখছেন তো দেখছেন। তারপর যেন বেশ নিশ্চিন্ত হয়ে বড় করে একটা শ্বাস ফেলে আমাদের দিকে ফেরেন। লক্ষ্য করি এতক্ষণের উদ্বেগ কেটে গিয়ে মেজরের চোখে হঠাৎ যেন একটা অদ্ভুত উজ্জ্বলতা ফুটে উঠেছে। দেখা মাত্র বুকের মধ্যে রক্ত ছলাৎ করে উঠল। মেজরের মুখ চোখের এই চেহারা তো বহুকাল ধরেই চেনা। তার মানে মেজর কি রহস্য সমাধান করে ফেলেছেন? গুপ্তধনের সন্ধান কি পেয়ে গেছেন? কিভাবে পেলেন? এই তো দুপুর পর্যন্ত কোনো খবর ছিল না, আর এর মধ্যেই। কিন্তু কোনো প্রশ্ন করার সুযোগ হলো না। তার আগেই বাইরে থেকে সুজয়বাবুর গলা পাওয়া গেল, আসতে পারি? মেজর তড়িৎ গতিতে দরজার দিকে ঘুরে বলে উঠলেন, মোস্ট ওয়েলকাম সুজয়, এসো এসো, তোমার কথাই ভাবছিলাম। সুজয়বাবু ঘরে ঢুকতে ঢুকতে বললেন, সে তোমার পরম সৌভাগ্য, কিন্তু কেন মেজর? মেজর উত্তর দিলেন,
আরে তুমি ছাড়া শাবল কোদাল পাবো কোথায়, আর হান্টার টর্চই বা কে দেবে? সুজয়বাবু হাঁ করে মেজরের মুখের দিকে তাকালেন। মানে? মানে এই যে মানিকের খবরে, মায়ার যে কবরে, সেই যে কবর থেকে তাকে উদ্ধার করতে হবে না? আর সেই জন্যেই একটু পরে আমরা দলবল সমেত বেরোচ্ছি। কারণ তোমার ঠাকুরদার কাছে অসার হলেও আমাদের কাছে ও যে বিশাল দামি। মেজরের কথা শুনে যেন একটু একটু আলোর আভাস পাচ্ছিলাম মনে মনে, কিন্তু সুজয়বাবু যে দুর্বোধ্য ধাঁধার জালে জড়িয়ে পড়েছেন সেটা ভালোই বুঝলাম। কারণ বেশ অসহায়ভাবে উনি বললেন, হ্যাঁ মেজর, আপনার কথাগুলো তো ঠাকুরদার খাতার হেঁয়ালির থেকেও শক্ত লাগছে। হা হা করে হেসে উঠে মেজর বললেন, হ্যাঁ চিন্তা করো না ব্রাদার, চলো চটপট শিউটিলায় যাওয়ার আয়োজন করো। ওখানে যেতে যেতেই আমি সব বুঝিয়ে বলবো তোমাদের। তার আগে আর কোনো কথা নয়। সুজয়বাবু অবাক হয়ে কি যেন বলতে যাচ্ছিলেন, তাকে থামিয়ে দিয়ে মেজর গম্ভীর গলায় কেটে কেটে উচ্চারণ করলেন, নাটকের সেকেন্ড বেল পড়ে গেছে ব্রাদার, এখনই ড্রপ সিন খুলে যাবে। উত্তেজনা চেপে রেখে জিজ্ঞেস করি, তার মানে আপনার কাছে কি সবকিছু পরিষ্কার হয়ে গেছে নাকি মেজর? মেজর চকচকে চোখে আমার দিকে তাকিয়ে বললেন, ইয়েস ব্রাদার। একটা জায়গা, গোটা গল্পের মাত্র একটা জায়গায় ঝাপসা লাগছিল, আর সেটা নিয়ে আমার একটা আন্দাজ ছিল। একটু আগে গণেশের সঙ্গে কথা বলে আমার সেই আন্দাজটা মিলে গেছে। আর এখন অরিন্দমের ক্যামেরার ছবি দেখে কাঁটায় কাঁটায় মিলে গেছে অঙ্কের প্রত্যেকটা ধাপ। অতএব, ছটফট করে উঠে অরিন্দম বলল, কিন্তু আমাদের কাছে তো কিছুই পরিষ্কার নয় মেজর, গোটা ব্যাপারটাই একটা মস্ত বড় খটকা, দয়া করে আমাদের উদ্ধার করুন। মেজর হাসলেন, সেই কৌতুকের হাসি। তারপর যেন ছেলে ভুলানো স্বরে বললেন, তার আগে যে আরো বড় কিছু উদ্ধার করতে হবে ব্রাদার, সুজয়দের পারিবারিক সম্পত্তি। প্রায় চিৎকার করে উঠি, তার মানে গুপ্তধন? অর্থাৎ আপনি সেই সন্ধান পেয়ে গেছেন? আর সেই গুপ্তধন তাহলে শিউটিলাতেই লুকোনো আছে? মেজর মাথা নাড়তে নাড়তে বললেন, ইয়েস ব্রাদার, শেষ পর্যন্ত ওই শিউটিলাই হলো আমাদের লক্ষ্য। কিন্তু আর একটা কথাও নয়, এখনই প্রায় সন্ধে হয়ে এসেছে, দেরি করলে আরো মুশকিল হবে। যাবার পথেই একে একে তোমাদের সমস্ত খটকা আমি দূর করে দেব। এখন চলো, আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে নাও। আর সুজয়, মন দিয়ে শোনো। মেজর সুজয়বাবুর সঙ্গে অভিযানের তোড়জোড় করতে ব্যস্ত হয়ে পড়েন। আমি মনে মনে উল্লসিত হয়ে উঠি। তাহলে প্রথম থেকে যে আন্দাজটা করেছিলাম সেটাই মিলে গেল। ওই শিউটিলাতেই লুকোনো আছে সেই 7 রাজার ধন, থুরি 7 নবাবের ধন। অরিন্দমকে ডেকে বললাম, চলো এবার তাহলে লাস্ট ওভারটা খেলতে নেমে পড়ি। অরিন্দম একটু হেসে উঠে পড়ে চেয়ার থেকে। মীর কাসিম আলী, চলতি কথায় মীর কাসিম, কুখ্যাত মীর জাফরের জামাই হলেও মীর কাসিম ছিলেন অত্যন্ত সজ্জন আর স্বাধীনচেতা। তাই ইংরেজরা তাকে মসনদে বসালেও তাদের অন্যায় দাবি তিনি মেনে নেননি। ফলে স্বাভাবিকভাবেই ইংরেজদের সঙ্গে তার বিরোধ ও যুদ্ধ। শেষে বক্সার যুদ্ধে হেরে গিয়ে মীর কাসিম পালিয়ে গেলেন উত্তরপ্রদেশে, আর সেখানেই কয়েক বছর পর তার মৃত্যু হলো। কিন্তু মারা যাওয়ার আগেই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কিছু নিসার তিনি দান করে গেলেন তার এক বিশ্বস্ত অনুচরকে, যে সুখে দুঃখে সারা জীবন তার পাশেই থেকেছে। সেই অনুচরই হলো সুজয়দের প্রাচীন পূর্বপুরুষ, যার হাত দিয়ে নবাবী সম্পত্তি চলে এলো সিংহরায় পরিবারের দখলে। তারপর উত্তরপ্রদেশ থেকে বাংলা, গোলামি থেকে জমিদারি, কয়েক পুরুষের ব্যবধানে ইতিহাসের প্রেক্ষাপট গেল বদলে। বাঁকুড়ার এক প্রত্যন্ত অংশে নতুন করে পর্দা উঠল, যখন বংশেরই এক বুদ্ধিমান ব্যক্তির লুকিয়ে রাখা সেই সম্পত্তির সন্ধান পেয়ে গেল একজন বাইরের লোক। আর তখনই দানা বাঁধল রহস্য, শুরু হলো উত্তেজনা ভরা এক কাহিনী। একটানা এতগুলো কথা বলে দম নেবার জন্য চুপ করলেন মেজর। ড্রাইভ করতে করতেই তিনি কথাগুলো বলছেন, আর আমরা প্রায় নিঃশ্বাস বন্ধ করে তার কথা শুনছি। একটু আগে সিংহরায় বাড়ি থেকে আমরা যাত্রা শুরু করেছি শিউটিলার দিকে। বৃষ্টি বেশ কিছুক্ষণ আগে থেমে গেলেও
রাস্তাঘাটে জলকাদা, আর সন্ধ্যের অন্ধকারও নেমে আসছে একটু একটু করে। তাই এবার আর হেঁটে নয়, মেজরের জিপেই যাচ্ছি। তবে এবার আমাদের 4 জনের সঙ্গে আরও 2 জন লোক আছে। তারা সুজয় বাবুদেরই বাড়ির কাজের লোক। মেজরের নির্দেশেই তারা আমাদের সঙ্গে চলেছে শাবল আর কোদাল নিয়ে। আমার আর সুজয়বাবুর হাতে 2খানা হান্টার টর্চও ধরিয়ে দিয়েছেন মেজর, আর অবশ্যই আর একজনও আছে আমাদের সঙ্গে, সে হলো ক্যাপ্টেন। জিপের পেছনে সিটের মাঝখানটায় বসে দিব্যি সে গোধূলি শেষের দৃশ্য দেখে চলেছে। মেজরের পাশে সুজয়বাবুকে রেখে বাঁ দিকে জানলার ধারে বসেছিল অরিন্দম। মেজরকে থামতে দেখে অসহিষ্ণু গলায় সে বলে ওঠে, হে তো ইতিহাসের গল্প মেজর, এ তো আমরা সবাই জানি। আরে আপনি আসল রহস্যটা খোলসা করুন। রাজশেখর কেনই বা মারা গেল, শিউটিলার ভৌতিক কাণ্ডটাই বা কি, অথবা মানে কি থেকে আপনি অব্যর্থভাবে বুঝলেন যে শিউটিলাতেই লুকিয়ে রাখা আছে সেই গুপ্তধন? এগুলোই তো আসল রহস্য। কারেক্ট, একদম ঠিক প্রশ্ন করেছ ব্রাদার। জলে ভরা একটা গর্ত দক্ষ হাতে কাটিয়ে নিয়ে বললেন মেজর। তবে একটু একটু করে সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। মুঘল ইতিহাস থেকে নবাবী আমল, সেখান থেকে বাংলার ইতিহাস, এমনকি বাংলা সাহিত্যের ইতিহাস পর্যন্ত সব এখানে এক সূত্রে বাঁধা পড়েছে ব্রাদার। বাংলা সাহিত্যের ইতিহাস? অবাক হয়ে বলি, এর মধ্যে সাহিত্য আসছে কোত্থেকে মেজর? আসছে ব্রাদার, আসছে। ওই বাংলা সাহিত্যের ইতিহাস, বিশেষ করে বাংলার প্রাচীন সাহিত্যে আছে আমাদের এই রহস্যের মূল। বাংলার প্রাচীন সাহিত্য মানে ওই ওই চর্যাপদ, মঙ্গল কাব্য, ব্রজবুলি, এইসব? হ্যাঁ সুজয়, তোমার ঠাকুরদা মাণিক্য প্রতাপ ছিলেন তোমাদের বংশের একজন ব্যতিক্রমী পুরুষ। জমিদারি রক্ত তার শিরায় শিরায় বইলেও আসলে তিনি ছিলেন একজন বই পাগল মানুষ। আর তার প্রিয় বিষয় যে ছিল এই বাংলা সাহিত্যের ইতিহাস, তা আমি তার বইপত্র নাড়াচাড়া করতে গিয়েই টের পাই। আবার তার পাশাপাশি রহস্য বা হেঁয়ালি জিনিসটাও ছিল তার অত্যন্ত প্রিয়। ফলে বাংলার প্রাচীন সাহিত্য চর্যাপদের দিকে তিনি যে আকৃষ্ট হবেন তাতে আর আশ্চর্য কি? কারণ আমি বলে উঠি, বুঝেছি মেজর, কারণ ওই চর্যাপদের মধ্যে হেঁয়ালি ভাষাই প্রয়োগ করা হতো, যেমন সান্ধ্য ভাষা বা ব্যজস্তুতি বা। রাইট ব্রাদার। মেজর হাসি মুখে বলেন, এই চর্যাপদে সাধারণত 3 ধরনের হেঁয়ালি প্রয়োগ করা হতো। সান্ধ্য ভাষাটা হলো আলো আঁধারির ভাষা, যা খানিকটা বোঝা যায়, খানিকটা যায় না। ব্যজস্তুতি হলো মুখোশের আড়ালে কথা, অর্থাৎ শুনলে আপাতভাবে যা মনে হবে আসলে বলা হচ্ছে ঠিক তার উল্টো। আর তৃতীয় হলো দ্ব্যর্থক ভাষা, অর্থাৎ একই বাক্য বা শব্দের 2টো অর্থ। বুদ্ধিমান মাণিক্য প্রতাপ হয়তো বুঝেছিলেন যে এই নিসারগুলি প্রকাশ্যে রেখে দেওয়াটা ঠিক হচ্ছে না, আর কোনোভাবে এর থেকে কোনো উপকার পাওয়ার আশু সম্ভাবনা নেই। তাই ভবিষ্যৎ ও নিরাপত্তা, এই 2 কারণে তিনি এগুলো লুকিয়ে রাখার বন্দোবস্ত করলেন। আর সেটা করলেন এমন এক গুপ্ত স্থানে যার ঠিকানা লেখা থাকলো ওই তুলট কাগজের চিরকুটে, আর তার ভাষা হলো চর্যাপদের সেই দ্ব্যর্থক ভাষা। আচ্ছা, সেই জন্যেই ওই রকম লাইন লেখা হয়েছে। অরিন্দম চমৎকৃত। ভূতে ভূতেই চলে, এই 2বার ভূতের একটা মানে হলো আগে আর আরেকটা মানে হলো পূর্ব দিকে। শুধু তাই না, মেজর বললেন, ছড়াটির প্রথম থেকে শেষ লাইন পর্যন্তই এই দ্ব্যর্থক শব্দের দুর্দান্ত প্রয়োগ। আমি বললাম, কিন্তু মেজর, ওই প্রথম লাইনটারই তো মানে এখনো জানি না আমরা। ওই যে মাপ করি যেই 3030। সেটাই তো আসল মজা ব্রাদার, মাণিক্য প্রতাপের দুর্ধর্ষ বুদ্ধির নমুনা। আচ্ছা, লক্ষ্য করেছো কি ওই লাইনটাতে একটা বানান ভুল আছে? হ্যাঁ মেজর, উৎসাহের সঙ্গে বলি, করি বানানটা ভুল। কোনো কিছু করাকে আমরা লিখি হর্ষই দিয়ে, যেমন খেলা করি, গান করি, কিন্তু এখানে আছে মাপ করি, অর্থাৎ দীর্ঘই,
তাই তো? মেজর উত্তর দিলেন, ইয়েস ব্রাদার, সাধারণ চোখে দেখলে তাই মনে হবে, কিন্তু এখানে ঠিক ওই বানানটাই লিখতে চাওয়া হয়েছে, কারণ মাপটাই যে করা হয়েছে কড়ি দিয়ে এবং কড়ি থেকে। মেজরের কথার কিছুই বুঝতে না পেরে হাঁ করে মেজরকে দেখি। মেজর একটু হাসেন। ততক্ষণে পুরো অন্ধকার নেমে গিয়ে রাস্তা দেখার অসুবিধা হচ্ছে। জিপের হেডলাইটটা জ্বেলে দেন মেজর। বাইরের দিকে দেখি। আমরা সেই হরেনের দোকানের কাছাকাছি চলে এসেছি। মেজর বলেন, এক্ষুনি আমরা পৌঁছে যাব টিলার নিচে। তার আগে তোমাদের ছড়ার ব্যাপারটা সংক্ষেপ করে বুঝিয়ে দিই। আচ্ছা সুজয়, তোমাদের গণেশকে তোমার ঠাকুরদা গজানন বলে রাখতেন, তাই না? সুজয় বাবু মাথা নেড়ে সায় দেন। মেজর বলেন, সেটা কেন বলো তো? কারণ গণেশ ঠাকুরের মুখটা হাতির মতো, সেই থেকেই গজানন। সেই একই কারণে তোমাদের মেইন গেটের মাথায় গণেশের মূর্তিটাকেও গজানন বলা যায়, তাই না? এইবার দেখো বাংলা ভাষার খেলা। যেটা আমরা বানান ভুল বলে ভাবছি, আসলে সেটা একটা অর্থবহ শব্দ। কড়ি কথাটার মানে হলো হাতি, অর্থাৎ গজ, যা দিয়ে আবার দূরত্বও মাপা হয়। ওই যে 3 ফুটে 1 গজ। অর্থাৎ এখানে মাপটাও গজে, আর তার শুরুও গজ থেকে, মানে ওই গেটের গণেশ মূর্তি থেকে। এটাই হলো সেই দ্ব্যর্থক শব্দের আরেক নমুনা। অপূর্ব, অসাধারণ। মানিক্য প্রতাপ সিংহ রায় যদি আর জীবিত থাকতেন, তার পায়ে একটা প্রণাম ঠুকে আসতাম। মেজর বলে চলেছেন, তাহলে কি দাঁড়ালো? গেটের গণেশের মূর্তি থেকে 3030 গজ দূরত্বে আমাদের পৌঁছতে হবে। এটাও একটা ধাঁধা। প্রথমে আমি নামতার কথা ভেবে 30 ইউনিটই ভাবছিলাম, কিন্তু খাতার ওই অঙ্কটাই আমার ভুল ভাঙিয়ে দিল। ওখানে ছিল 2.77 সমান সমান 1.72 সমান সমান 3030। এই অঙ্কটা দেখতে দেখতেই বিদ্যুতের মতো আসল ব্যাপারটা মাথায় এসে গেল। ওই 3030 আসলে 3030। অর্থাৎ ছড়া অনুযায়ী দূরত্বের মাপটা হবে 3030 গজ। সেক্ষেত্রে অঙ্কের 3030টা যদি গজ হয়, তাহলে বাকি অঙ্ক দুটোর ইউনিট কি? খুব সহজ, নিশ্চয়ই দূরত্বেরই অন্য ইউনিট। এবার একটু হিসেব করতেই পুরো অঙ্কটা দাঁড়ালো 2.77 কিলোমিটার সমান সমান 1.72 মাইল সমান সমান 3030 গজ। কিন্তু এই 3030 গজ দূরত্বের জায়গাটা তাহলে কোথায়? ভাবতে ভাবতে আবছাভাবে মনে পড়লো সকালে ওই টিলার দূরত্ব নিয়ে তোমাদের আলোচনা। 1.25 মাইল, 3.25 কিলোমিটার, এইসব বলছিলে না তোমরা? ব্যাস, 2 2 4। অর্থাৎ আমাদের লক্ষ্যস্থল একটাই, শিউটিলা। অরিন্দম বলল, বাহ চমৎকার। তার মানে গোড়া থেকে ছড়াটার মানে দাঁড়াচ্ছে বাড়ির গেট থেকে 3030 গজ মাপ করে যেতে হবে, যেখানে কদম গাছের নিচে গিরিশ অর্থাৎ নটরাজ নাচছেন। তবে তার আগে চলতে হবে পূর্ব দিকে। বেশ, এই পর্যন্ত মিলল, কিন্তু তারপর শেষ অংশটা, তার মানে কি মেজর? বলবো, সেটাও বলবো, কিন্তু টিলায় উঠতে উঠতে। বলে গাড়ির স্টার্ট বন্ধ করেন মেজর। চমকে বাইরের দিকে তাকিয়ে দেখি উত্তেজনার মাথায় খেয়ালই করিনি কখন আমরা এসে পৌঁছে গেছি শিউটিলার নিচে। সেখানে সেই পায়ে চলা রাস্তাটার কাছে গাড়ি দাঁড় করিয়েছেন মেজর। একে একে আমরা জিপ থেকে নামি। ক্যাপ্টেন আগেই লাফ দিয়ে নেমে ছুটে যায় টিলার দিকে। মেজর সুজয়বাবুর থেকে টর্চটা নিয়ে সেটা জেলে এগিয়ে যান। পেছন পেছন আমরা। আমার হাতেও হান্টার টর্চের তীব্র আলো। ভিজে মাটি, গাছপালা থেকে একটা বুনো গন্ধ ভেসে আসছে। সাবধানে পা ফেলে উঠতে থাকি আমরা। অন্ধকারের মধ্যে এই অভিযান, বন জঙ্গলের অজানা আতঙ্ক, তার সঙ্গে গুপ্তধন খুঁজে পাওয়ার আশা, সব মিলিয়ে একটা গা ছমছমে ভাবের সঙ্গে রোমাঞ্চ মিলেমিশে অবর্ণনীয় মনের অবস্থা।
চুপচাপ হেঁটে চলছিলাম। টিলার ওপরটায় উঠে মেজর নিজেই আবার কথা শুরু করেন। সুজয়, তোমার ঠাকুরদা একটা সময় বেশ কিছুদিন রাত্রের দিকে একা একা এই টিলায় আসতেন, তুমি জানো? সুজয়বাবু অবাক হয়ে বললেন, কই না, সেরকম কিছু তো শুনিনি কখনো। মেজর বললেন, কেউ জানে না, জানার কথাও না, তবে আমি অনুমান করেছিলাম। অনেকগুলো কার্যকারণ থেকে আমার কেন জানি না এরকম একটা কথা মনে হয়েছিল, আর আমার সেই আন্দাজটাই মিলে গেল গণেশের কথা থেকে। তোমাদের বাড়িতে একমাত্র সেই ব্যাপারটা জানত, কিন্তু মাণিক্য প্রতাপের বারণ ছিল বলেই এতদিন সে কাউকে কিছু বলেনি। আসলে তিনি আসতেন এই গুপ্তধন লুকিয়ে রাখারই ব্যবস্থা করতে, আর তাই শিউটিলায় লোকে আলো দেখতে পেত। এমনকি দু একবার গুলির আওয়াজও যে শোনা গেছে তারই বন্দুকে। হয়তো কোনো বন্য জন্তু বা সাপ খোপ মারার জন্য তিনি ফায়ার করতেন। আর এই সবই লোকে ভুতুড়ে কাণ্ড বলে মেনে নিয়েছিল। এতক্ষণে আমাদের কাছে পরিষ্কার হলো টিলার ভুতুড়ে রহস্য। ততক্ষণে হাঁটতে হাঁটতে পৌঁছেছি সেই শাল গাছের সারির সামনে। হঠাৎ মনে পড়ল রাজশেখরের কথা। এই রকমই এক সন্ধ্যায় এখানে এসে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। কিন্তু তার পেছনেও কি কোনো রহস্য আছে? চলতে চলতে সে কথাই জিজ্ঞেস করি মেজরকে। উত্তরে মেজর বললেন, না ব্রাদার, রাজশেখরের মৃত্যু নিয়ে কোনো রহস্যই নেই, যেমন নেই ওই সিন্দুকের চুরি নিয়ে। যদিও প্রথমে আমি অন্যরকমই ভেবেছিলাম। শুধু রাজশেখর নয়, তার পেছনে আর কারো মদত আছে বলে আমার মনে হয়েছিল। এমনকি, কিছু মনে করো না সুজয়, তোমার দাদাও আমার সন্দেহের বাইরে ছিলেন না। তাই গতকাল কলকাতায় আমার এক বন্ধুকে ফোন করে তোমার দাদার ব্যবসার ব্যাপারে খোঁজ খবর নিতে বলি। মানে তার ব্যবসার হালচাল কিরকম, ঠিকমতো চলছে কিনা, এই সব। আজ দুপুরে তার কাছ থেকে পজিটিভ রেজাল্ট পেয়ে আমি আশ্বস্ত হই। সুজয়বাবু নিঃশ্বাস ছেড়ে বললেন, ওহ, বাঁচালেন মেজর। মেজর বললেন, খবরটা জানার পর আমি নিজেও কম আশ্বস্ত হইনি সুজয়। তারপর আরো নানা খুঁটিনাটি বিশ্লেষণ করে অবশেষে সিদ্ধান্তে এলাম যে রাজশেখরই হচ্ছে এ খেলার একমাত্র প্লেয়ার। মাণিক্য প্রতাপের কাজকর্ম নিয়ে ঘাঁটাঘাঁটি করতে করতে তার খাতা আর ওই চিরকুটের লেখা দুটোই তার নজরে পড়ে। খাতাটা স্টাডি করে সেও ওই পূর্ব ইতিহাস জানতে পারে, সেই সঙ্গে চিরকুটের লেখা দুটোই তার নজরে পড়ে। চিরকুটের ওই ছড়া যে আসলে গুপ্তধনের ম্যাপ, সেটাও সে আন্দাজ করে। খাতাটা নিজের কাছে রাখতে পারলেও চিরকুটটার ব্যাপারে সন্দেহ হতে পারে ভেবে সেটা তাকে চুরি করতে হয়। না, তার জন্যে নকল চাবি তাকে করতে হয়নি, তার বদলে সহজ একটা কাজ করলো সে। সিন্দুক থেকে চিরকুটটা নিয়ে সকলের অলক্ষ্যে পেছনের জানলা দিয়ে বাগানে ফেলে দিল। তারপর বাড়ির পেছন দিয়ে বাগানে গিয়ে সেটা কুড়িয়ে নিয়ে এলো। ভেরি সিম্পল। অরিন্দম বলল, বুঝেছি। তারপর চিরকুট থেকে একটু একটু করে হেঁয়ালির মর্মোদ্ধার করে সে এখানে আসে গুপ্তধন উদ্ধারে, আর তখনই সাপের কামড়ে সে মারা যায়। ব্যাস, গপ্প শেষ। তাই তো মেজর? মেজর মাথা নাড়েন, রাইট। কিন্তু আর কথা নয়, ওই দেখো কদম গাছটা দেখা যাচ্ছে, আমরা এসে পড়েছি। এবার গুহার ভেতর ঢোকার জন্যে তৈরি হও। আমি সামনে থাকছি, আকাশ তুমি সবার পেছনে এসো, তাহলে সামনে পেছনে আলো দেখে সবাই ভালোভাবে হাঁটতে পারবো। দিনের বেলাতেই গুহায় ঢুকতে বেশ কষ্ট হয়েছিল, আর এখন তো রাতের অন্ধকার। তবু বুকের মধ্যে উত্তেজনার দপদপানি, পাশাপাশি দুঃসাহসের হাতছানি, এইসব মিলিয়ে মনের জোরে সব ভয় কাটিয়ে আমরা গুহার মধ্যে ঢুকে পড়ি। মিশমিশে কালো অন্ধকার, শুধু দুটো হান্টার টর্চের তীব্র আলো ঘোরাফেরা করছে। কারো মুখে কোনো কথা নেই। মাঝে মাঝে ক্যাপ্টেন শুধু ডেকে উঠছে গম্ভীর গলায়, আর আমার সামনে থাকা কাজের লোক দুটোর হাতে শাবল কোদালে ঠং ঠং শব্দ উঠছে। ধীরে ধীরে সিঁড়ির ধাপগুলো অতিক্রম করে আমরা নেমে এলাম নিচে। তারপর খানিকটা হাঁটার পরে সেই মন্দিরের দরজার মতো ফ্রেমের গোড়ায় এসে মেজর দাঁড়িয়ে পড়লেন। সুজয়বাবুর দিকে তাকিয়ে বললেন, সুজয়, শিশিটা বার করো। সুজয়বাবু একটা হাফহাতা পাঞ্জাবি পরেছিলেন। পকেট থেকে একটা ছিপি আটা শিশি বার করে তিনি মেজরের হাতে দিলেন। অন্য পকেট থেকে বার করলেন কয়েকটা লম্বা সাদা দড়ির মতো জিনিস।
সেগুলো নিয়ে এবার মেজর প্যাসেজের ধারে কুলুঙ্গিতে রাখা প্রদীপগুলোর কাছে এগিয়ে যেতেই ব্যাপারটা বোঝা গেল। প্রদীপগুলো জ্বালাবেন বলে মেজর তেল আর সলতে নিয়ে এসেছেন। তেল ঢেলে সলতে দিয়ে গোটা চারেক প্রদীপ জ্বালতেই গুহার ভেতরটা আলোময় হয়ে উঠল। আমরা এক একজন এক একটা প্রদীপ হাতে নিয়ে এগিয়ে চললাম মন্দিরের দিকে। এতক্ষণ থম মেরেছিলাম। এবার আলো দেখে বুকের সাহস ফিরে এসেছে, তাই মেজরকে প্রশ্ন করি, এবার তাহলে বাকি ধাঁধার উত্তরটা দিন মেজর। মেজর বললেন, আর বাকি কোথায় রইল, সবই তো মিটে গেল। রাজশেখর মারা গেল, আমরা এলাম, ছড়ারও রহস্য ভেদ হলো, এবার শুধু গুপ্তধনটা হাতে পাওয়ার অপেক্ষা। কিন্তু কোথায়, কোনখানে সেই গুপ্তধন? অধৈর্য অরিন্দম। মেজর বললেন, ঠিক যেখানে থাকার কথা ওইখানে। বলে হাত তুলে দেখালেন। আমরা তাকালাম। আমাদের সামনে সেই নটরাজ মন্দির। আলো আঁধারির মধ্যে এক অপরূপ সৌন্দর্যে উদ্ভাসিত হয়ে সে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। আমাদের সঙ্গে লোক দুটি মন্দিরটি দেখা মাত্র মাটিতে উপুড় হয়ে সাষ্টাঙ্গে প্রণাম করল। আমরা ওইখানেই নির্বাক হয়ে দাঁড়িয়ে আছি। সেই অবস্থায় মেজর মুখ খুললেন। তোমাদের শেষ চমকটা দেব বলেই এই পর্যন্ত আসার আগে আমি হেঁয়ালির শেষ উত্তরটা বলিনি। এবার শোনো, মানিক্য প্রতাপের খাতায় সেই 4 লাইনের হেঁয়ালির ছড়াটা মনে আছে? অভিনেতা রাজাতে হবে সব সাজাতে, মানিকের খবরে মায়ার যে কবরে। গুপ্তধনের প্ল্যানিংটা করার পর তিনি ওটা লিখেছিলেন। প্রথম দুটো লাইন তো সকালেই বোঝা গেছে, নটরাজেই সাজানো হবে ছক। আর তৃতীয় লাইনের মানিক যে মানিক্য প্রতাপ নিজে, সেটাও বুঝতে খুব একটা অসুবিধা হয় না। কিন্তু মায়ার এর মানে কি? এটাই হলো মস্ত একটা বোকা বানানো ধাঁধা। আমি কিছুতেই সেটা ধরতে পারতাম না, যদি না ওই জননীটির কোলে মুদ্রা খোঁজার ব্যাপারটা বুঝতে পারতাম। এই জননীটি কে জানো? মেজর থেমে আমাদের সবার মুখের দিকে তাকান। আমরা যথারীতি নির্বাক। মেজর বললেন, চলো দেখাই। এই বলে লোক দুটিকে সঙ্গে আসতে নির্দেশ দিয়ে আমাদের নিয়ে উঠে পড়েন মন্দিরে। আমরা একে একে দালানে উঠে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করি। হাতের প্রদীপগুলোকে দেওয়ালের কুলুঙ্গিতে রাখা হয়। 4টে প্রদীপের আলোয় মন্দিরের ভেতরটা এখন অনেক উজ্জ্বল। চকচকে কালো তাণ্ডবরত মূর্তির দিকে তাকিয়ে মেজর বলতে থাকেন, তোমরা নটরাজ মূর্তি কখনো খুঁটিয়ে দেখেছ? আমরা তিনজনেই বিব্রত মুখে মাথা নাড়ি। মেজর বলেন, খুব স্বাভাবিক, আমরা কেউই দরকার না পড়লে খুব খুঁটিয়ে কিছু দেখি না। তবে আমার ক্ষেত্রে একটা ব্যাপার কি ঘটে জানো? কোনো দেখা জিনিসে যদি কোনো অসঙ্গতি থাকে, আমার মনে একটা খটকা লাগে। আজ সকালে মানিক্য প্রতাপের ঘরে তেমনই একটা খটকা লেগেছিল, কিন্তু কেন সেটা কিছুতেই বুঝতে পারছিলাম না। দুপুরে ছড়াটা নিয়ে ভাবতে ভাবতে আর অভিধানটা ঘাঁটতে ঘাঁটতেই আচমকা সেটা মাথায় এসে গেল। আর তারও মূলে একটা দ্ব্যর্থক শব্দ, মুদ্রা। ইয়েস, মুদ্রা মানে তো শুধুই কয়েন নয়, তার আরও একটা মানে আছে, ভঙ্গিমা বা আঙুলের বিন্যাস। সঙ্গে সঙ্গে নেট সার্ফিং করে বুঝলাম যে প্রথা মাফিক নটরাজের সঙ্গে এই নটরাজের মূর্তির একটি মুদ্রার পার্থক্য আছে। তাই সকালে সেই মিনিয়েচার মূর্তিটা দেখে আমার খটকা লেগেছিল। অরিন্দম বলল, ও তাই অমন ব্যস্ত হয়ে আমাদের কাঁচা ঘুম ভাঙিয়ে ফটো দেখতে চাইলেন? মেজর হেসে বললেন, তাছাড়া উপায় কি বলো? ওই ফটো দেখেই তো নিশ্চিত হলাম আর বুঝলাম। এই জন্যেই ছড়ার শেষ লাইনে লেখা হয়েছে, মুদ্রা বুঝে মুদ্রা খুঁজে ফিরিস। সুতরাং এখন আমাদের একটাই কাজ, মুদ্রাটা বোঝা। সুজয়বাবু অধীর হয়ে বললেন, কিন্তু সেটা কোন মুদ্রা মেজর, তফাৎটা কোথায়? মেজর বললেন, ওই যে মূর্তির হাতগুলো লক্ষ্য করো, পেছনোর দুটো হাত ওপর দিকে উঠে আছে, তাতে একটায় ডমরু আর একটায় আগুন, আর সামনের নাচের মুদ্রায় দুটো খালি হাত। ডান হাতে বড়া ভয়ের ভঙ্গি আর বাঁ হাত নিচে নামানো। তফাৎটা ওই বাঁ হাতেই। যে কোনো নটরাজের মূর্তির ওই হাতের সব আঙুলগুলো নিচে নামানো থাকে,
কিন্তু এখানে শুধু তর্জনীটা উঠে আছে আর নির্দেশ করছে ঘরের বায়ু কোণের দিকে। সুতরাং মুদ্রাটা সঠিকভাবে বুঝলে সেই গুপ্তধন অবশ্যই থাকবে ওই বায়ু কোণে, জননীটির কোলে। এবার সেই ধাঁধা, এত গোলমেলে অথচ কি সহজ। জননী মানে কি? মা। সুতরাং একসঙ্গে জননীটি বললে বোঝায় মাটি, অর্থাৎ গুপ্তধন ওখানেই, মাটির তলায়। এখন দেখা যাক আমাদের অঙ্কটা মিলল কিনা। মেজর ইঙ্গিত করলেন, সেই দুটো লোক এগিয়ে গেল। ঘরটার মেঝেতে চৌকো পাথর কেটে কেটে বসানো। মেজরের দেখানো জায়গা অনুযায়ী এবার শাবল আর কোদালের খেলা। দুটো বড় পাথর সরিয়ে ফেলা হয়, তারপর খানিকটা মাটি খুঁড়তেই একটা ধাতব আওয়াজ। দুটো জোরালো টর্চের আলোয় এবার মাটি থেকে উঠে আসে কারুকার্য করা একটা ছোট ধাতুর বাক্স। মেজর সেটা তুলে দেন সুজয় বাবুর হাতে। তোমাদের সম্পত্তি তুমি খোলো সুজয়। সুজয় বাবু একটু ইতস্তত করে ছোট হুড়কোটা খুলে ডালা তুলে ধরেন। বাক্সের ভেতরে থাকে থাকে সাজানো গোল গোল চাকতি, যার ওপর ইতিহাস বইতে দেখা ছবির মতো অস্পষ্ট অক্ষর, আর যার গায়ের হলদে রং বেশ অস্পষ্টভাবে হলেও বোঝা যায়। রাত প্রায় 9টা। মনের মধ্যে তুমুল তৃপ্তি নিয়ে ফেরার পথ ধরেছি আমরা। সুজয়বাবু রাজি হয়েছেন এই মন্দির আর গুহা সংস্কার করে আবার সর্বসাধারণের ব্যবহারের জন্য উপযুক্ত করে দিতে। শালের শাড়ির মধ্যে দিয়ে ফিরতে ফিরতে মেজরকে বললাম, তাহলে আর মাত্র 2টো খটকাই বাকি রয়ে গেল মেজর। খোশ মেজাজে পাইপ ধরিয়েছিলেন মেজর। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই বললাম, মায়ার যে কবরে কথাটার মানে বোঝা গেল না কেন? বললাম যে জননীটি বুঝে ফেললেই এটাও বোঝা যাবে। ওই তো মায়া মানে মোহ, এবার একসঙ্গে লিখলে মায়ার অর্থাৎ মোহর, তার মানে কবরে বা মাটির নিচে মোহর রইল, আর সেই খবরটা রইল মাণিক্য প্রতাপের কাছে। সিম্পল। বেশ, এবার তোমার দ্বিতীয় খটকা। মেজর জানতে চান। সেটা ওই খাতার শেষ ছড়াটা নিয়ে, ওই যে পুঁতে শুরু পিতায় শেষ, পুঁতে রাখা ভূতের রেশ, এটা তো বোঝা গেল না। মেজর ভুরু কুচকে তাকালেন। সে কি, সেটা এখনো বোঝনি? এখানে কিসের মূর্তি আছে? নটরাজের। আর সুজয়দের বাড়ির গেটে? গণেশ। তাই এর মধ্যে কে বাবা আর কে ছেলে? হাঁ করে তাকিয়ে থাকি। মেজর বলেন, এখনো বুঝলে না? আরে নটরাজ মানে তো শিব, তাহলে শিব হলো বাবা, আর তার বড় ছেলেই তো গণেশ, তাই না? এবার ভাবো, এই গুপ্তধনের যাত্রা শুরু কোনখান থেকে? গেটের গণেশ মূর্তি অর্থাৎ পুঁতে শুরু, আর শেষ হচ্ছে পিতায় মানে নটরাজে। সেইখানেই পুঁতে রাখা আছে ভূতের রেশ অর্থাৎ অতীতের স্মৃতি। বোঝা গেল? এই সহজ ব্যাপারটা না বোঝার জন্য বেশ লজ্জিত হয়ে পড়ি। আর ক্যাপ্টেনও যেন আমার নির্বুদ্ধিতায় বেশ মজা পেয়েই ডেকে ওঠে আকাশের দিকে মুখ তুলে। তাকিয়ে দেখি এতক্ষণে আকাশের মেঘলা ভাব কেটে গিয়ে চাঁদ উঠেছে। সেই চাঁদের আলোয় জঙ্গলের ভয়ঙ্কর রূপটা বদলে গিয়ে সে যেন হয়ে উঠেছে মায়াবতী রূপকন্যা। শেষ হলো কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা রহস্য উপন্যাস গুহা গোখরো গুপ্তধন। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। পরবর্তীকালে এমন আরো অনেক গল্প উপন্যাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আমি শ্রীময়ী। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন। আজকের মতো চলি, টাটা।